আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। রাজনৈতিক ছত্রছায়ায় কেউ চাঁদাবাজি ও দখলদারি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তিনি জানান, বৃহস্পতিবারের মধ্যে বাহিনীর সবাই যোগ না দিলে পলাতক দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে যাতে লাঠিয়াল বাহিনী হিসেবে কেউ ব্যবহার করতে না পারে সেজন্য আলাদা কমিশন গঠন করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন রোববার দুপুরের পর সচিবালয়ে আসলে রীতি অনুযায়ী গার্ড অফ অনার দেয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানান তিনি। বলেন, দেশজুড়ে বিভিন্ন স্থাপনায় হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর রাজনৈতিক ছত্রছায়ায় দখলদারি ও চাঁদাবাজি করা হলে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। ভাই, আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করব। তারপরে আমি এখানে একদিন থাকি আর 3 দিন থাকি। রাজনৈতিক দলগুলোকে আইনি কাঠামোর মধ্য থেকেই কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। প্রয়োজনে আইনের সংস্কার করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন। এটা নিয়ে আমরা আমাদের যে কি বলে এটা আইন সংসদ বিষয়, হ্যাঁ, ওখানে আলাপ করে আই উইল ইনসিস্ট, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে। আই উইল ইনসিস্ট যে এটা করেন। আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন, ওই মধ্যে যা আছে, আপনি স্টক মার্কেটে যখন যান তখন রেজিস্ট্রেশন করেন না, আপনি কোম্পানি যখন খোলেন তখন রেজিস্ট্রেশন করেন না। পলিটিক্যাল পার্টি আপনি ইচ্ছে হলে আপনি পলিটিক্যাল পার্টি করলেন আর চাঁদাবাজি শুরু করলেন, ইট উইল নট হ্যাপেন। এর আগে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে 42 জন পুলিশ সদস্য মারা গেছেন। এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 500-রও বেশি সদস্য। পুলিশ বাহিনী যাতে রাজনৈতিকভাবে ব্যবহার না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। রংপুরে শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন। শপথ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রত্যাশা, আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করবেন নতুন প্রধান বিচারপতি। মুকসিমুল হাসানের রিপোর্ট। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যথাবিহিত আচরণ করিব। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক। প্রধান বিচারপতির শপথের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এ সময় তারা গোপনীয়তার শপথ বাক্য পাঠ করেন এবং সই করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ জানায় সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং বিধান রঞ্জন
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করবেন। দেশের বাইরে থাকায় এখনও শপথ নেননি ফারুকে আজম। এর আগে প্রধান উপদেষ্টা সহ মোট 14 জন উপদেষ্টা শপথ নেন বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রত্যাশা ব্যক্ত করেন, শিক্ষার্থীদের আস্থার মূল্যায়ন করে দায়িত্ব পালন করবেন নতুন প্রধান বিচারপতি। পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে। রাষ্ট্র সংস্কারের কাজ এখন শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে আমরা কাজ করে যাব। এর আগে শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন দুপুরে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 জন বিচারপতি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদাবাজি, সিন্ডিকেট ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেছেন, রাষ্ট্রের কাঠামোগত যে পরিবর্তনের কথা এতদিন বলেছেন তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। সচিবালয়ে প্রথম কর্মদিবসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। আর শিক্ষার্থীদের আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রকুনুদ্দিনের রিপোর্ট। রোববার সকাল 9টার পর থেকে সচিবালয়ে নিজ কার্যালয়ে আসতে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবসে সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সবাই। আর গণমাধ্যমের সাথে আলাপকালে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের বিষয়ে স্বচ্ছতার সাথে পদক্ষেপ, প্রয়োজনে নীতিগত পরিবর্তন আনা হবে বলে জানান তারা। আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায়, সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব। স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয় এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। সেখানে এদের কি মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো। প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব। পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ সহ জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলেও জানান উপদেষ্টারা। যেখানে ভুলগুলো হয়, যার কারণে মানুষের হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এইটা যতটা মিনিমাইজ করে। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ। পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা, সেটা একটা চ্যালেঞ্জ। আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে। যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়। তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না, এটা পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে। আর ইন্টারনেট সেবা পাওয়া সবার অধিকার উল্লেখ করে ভবিষ্যতে গতি কমানো বা বন্ধের মতো পদক্ষেপ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট উপদেষ্টা। ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। বর্তমানে দেশ জুড়ে চলা অস্থিরতা মোকাবেলা করে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনাকেই চ্যালেঞ্জ উল্লেখ করে এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। উচ্চ এবং অধস্তন আদালতের বিচারের ক্ষেত্রে দলমত এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন। এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলোর দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে। ওনাদেরকে মানসিকভাবে কনসায়েন্স ডেভেলপ করতে হবে। ওনাদের ইনার যে পাওয়ার, মনে করতে হবে যে আমি এখানে এসেছি, আমার অতীত সব ভুলে যেতে হবে। অতীতে যার যে রাজনৈতিক পরিচয়ই থাক না কেন, চেয়ারে বসলে তাকে সেই জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেছেন সেন্ট মার্টিনস বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেয়ার কোনো অঙ্গীকার পররাষ্ট্র উপদেষ্টা বা আন্দোলনরত শিক্ষার্থীরা কেউই করেননি। অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বার্থ রক্ষায় সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে বলেও জানান তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের জবাব দেন তিনি। উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য একটি সঠিক নির্বাচনের ব্যবস্থা করা। মেনে নেওয়ার একটা পরিবেশ আসুক দেশে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে নিহতদের প্রকৃত সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। জানান, সরকারে থাকা 2 সমন্বয়ক প্রাথমিক 450 জনের মধ্যে নির্ভুলভাবে চূড়ান্ত তালিকা করবেন। বলেন, জনজীবনে শৃঙ্খলা ফেরানো ও অর্থনীতি পুনরুদ্ধার সরকারের অগ্রাধিকার। মানুষের মাঝে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হলো ভিজিবল করতে হবে জিনিসগুলি এমনভাবে যাতে মানুষ সেটাকে গ্রহণ করে যে না, আসলেই আমাদের স্বার্থ রক্ষিত হয়েছে। এই উপদেষ্টা বলেন, সরকার সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। জানান, সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়ার কোনো অঙ্গীকার কেউই করেনি। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে। খুবই আনলাইকলি। সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব, তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ে কিছু বললে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি মনে করেন, এ বিষয়ে দিল্লিও সহযোগিতা করবে। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনারা তাকে জিজ্ঞেস করবেন। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, আমি দেবো। ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। এই মুহূর্তে একটি অস্থির অবস্থা বিরাজ করছে জানিয়ে স্থিতিশীলতা ফিরে এলে সরকারের মেয়াদ কতদিন হবে তা বলা যাবে বলে মনে করেন তিনি। থ্যাংক ইউ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ভারত থেকে প্রায় 9 বছর পর দেশে ফেরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে ফিরে তিনি বলেন, সবাইকে দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে, সাবধানে থাকতে হবে দেশের বাইরের এবং ভেতরের ষড়যন্ত্রকারীদের থেকে। দুপুর 3টায় বিমানবন্দরে ভিআইপি গেট দিয়ে বের হতেই নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সালাউদ্দিন আহমেদকে। 2015 সালের 11 মে থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ছিলেন সালাউদ্দিন আহমেদ। তার আগে 2 মাস নিখোঁজ ছিলেন তিনি। দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় 2015 সালের 10 মার্চ গভীর রাতে রাজধানী উত্তরার ফ্ল্যাট থেকে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়। এর 2 মাস পর পাশের দেশ ভারতের মেঘালয়ের শিলং থেকে তাকে উদ্ধার করে ভারতীয় পুলিশ। বিমানবন্দর থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন সালাউদ্দিন আহমেদ। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমরা যেন সকল গোষ্ঠীর, সমস্ত ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলকে সমভাবে যেন আমরা সমদৃষ্টিতে দেখি। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বিএনপি নেতাকর্মীরা কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিকেলে রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন মন্দিরের পুরোহিতের সঙ্গে সাক্ষাৎ করে একথা জানান তিনি। আমরা এখানে এসেছি, তাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো অসুবিধা নাই, আমরা এখানে পাহারা দিব, আমরা এখানে টিম করে পাহারা দিচ্ছি এবং আগামীতেও তাদের যে কোনো ধরনের সহযোগিতা, সেটা নিরাপত্তা জনিত হোক অথবা অন্যান্য সহযোগিতা আমরা তাদেরকে করব। এটি বলার জন্য আজকে আমরা ঢাকার গোপীবাগে অবস্থিত এই রামকৃষ্ণ মিশনে বিএনপির পক্ষ থেকে পরিদর্শন করেছি। শেখ হাসিনার আমলে গুমের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনা সহ 3 দফা দাবি জানিয়েছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। এজন্য 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে এই সংগঠনটি। এর মধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে পদক্ষেপ চান স্বজনরা। নূর হোসেনের রিপোর্ট। আমাদের
গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও এখনও গেল ১.৫ দশকে গুম হওয়া অনেকের সন্ধান মেলেনি, থামেনি স্বজনদের অপেক্ষা। গুমের শিকার সন্তানের ছবি নিয়ে মা বাবাকে এখনও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। বাবার ছবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে কোমলমতি শিশুদের। কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে তাই প্রিয়জনদের ফেরত দেওয়ার আকুতি বছরের পর বছর অপেক্ষায় থাকা স্বজনদের। পরিবারের একটাই চাওয়া, আমার ভাই সহ যারা আছে আমরা তো অনেক দিন অপেক্ষা করছি, আর তো অপেক্ষা করতে পারি না। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমরা বলি যে এখন নতুন করে যেহেতু আমরা একটু আশা করতেছি আমাদের বাইরে সবাই তো স্বাধীন, কিন্তু আমি সবাই স্বাধীন হয়েছি, কিন্তু আমরা স্বাধীন হইতে পারিনি। এখন আমি আমার বাবাকে ফিরত চাই। এই 11 বছর ধরে শুধু এই ছবিটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি। একবার ডিবি অফিসে যাই, ডিবি অফিস থেকে বলে আমাদের কাছে আনেনি, আমরা আবার ডিবি বলে যে সিএমএম কোর্টে যান, আবার আমরা সিএমএম কোর্টে আসি। আয়নাঘরের মতো বন্দিশালা থেকে গুম হওয়া ব্যক্তিদের মুক্তি দিয়ে দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া সহ 3 দফা দাবি জানিয়ে 24 ঘন্টার মধ্যে সরকারের পদক্ষেপ চেয়েছে স্বজনরা। জোরপূর্বকভাবে গুমের শিকার সকল ব্যক্তিকে আয়নাঘরের মতো যত বন্দিশালায় রাখা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, নিজ নিজ পরিবারের কাছে ফেরত দেওয়া হোক। দ্বিতীয়টা যেটা ছিল জাতিসংঘের তত্ত্বাবধানে যেন জোরপূর্বক গুমের শিকার ব্যক্তি এবং পরিবারের সদস্যদের নাগরিক তত্ত্বাবধানে একটা কমিশন দ্রুত গঠন করা হোক। মানববন্ধনে যোগ দিয়ে গণ অভ্যুত্থানের নেতারা মায়ের ডাকের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। এই পরিবারগুলো যেন পুনর্বাসিত হয় সে দাবিও আমরা জানাচ্ছি। আজকে মায়ের ডাক এখানে উপস্থিত হয়েছে। মায়ের ডাকের যে দাবি, সে দাবির সঙ্গে আমরা দীর্ঘ সময় ধরে একত্রতা পোষণ করে আসছি। স্বজনদের প্রত্যাশা সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে প্রিয়জনদের ফিরে পাবেন তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা, যাতে ব্যাংকটির 5 জন আহত হয়েছে বলে জানা গেছে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের দাবি, এস আলম গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে তাদের উপরে হামলা এবং গুলি চালায়। এই গোলাগুলির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। হাসানুল শাওনের রিপোর্ট। সম্প্রতি দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ইসলামী ব্যাংকে অস্থিরতা বিরাজ করছে। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর ব্যাংকটিতে 10,000-এরও বেশি সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেয় এস আলম গ্রুপ, জানিয়ে আপত্তি ছিল পুরাতনদের। রোববার সকালে তাদের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিও পালন করছিলেন পুরাতন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বেশ কয়েকজন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে এবং বাধা দিলে তারা এলোপাথারি গুলি চালায়। এতে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা কর্মচারী আহত হন। অবিলম্বে এই হামলা এবং ব্যাংকের অনিয়মের সাথে জড়িতদের বিচার চেয়েছেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। ব্যাংকারদের উপরে তারা হামলা করছে, অতিরিক্ত গুলি, 6 জন অলরেডি গুলিবিদ্ধ হয়েছে, তারা মুমূর্ষু অবস্থায় আছে, তারা হাসপাতালে আছে। হেড অফিস দখল করার জন্য যখন আসে, হেড অফিসের সামনে যারা কর্মকর্তারা ছিল তারা প্রতিরোধ গড়ে তোলে। ইন দ্য মিন টাইমে এস আলমের সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালায়। এ বিষয়ে সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গোলাগুলি চলতেছে ব্যাংক দখলকে কেন্দ্র করে, আপনার নলেজে আসছে? ইসলামী ব্যাংকে নলেজে আসছে। সোজাসুজি আমি বলছি যে কোনো কেউই আইনের বাইরে থাকবে না। যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। এ সময় অর্থ উপদেষ্টা কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং বিএসইসির চেয়ারম্যান নিয়োগের বিষয়েও। গভর্নরের নিয়োগ নিয়ে কোনো সিদ্ধান্ত কি নেবেন? গভর্নরের তাই তো ওপেনলি বলবো না, এটা ইমিডিয়েটলি আমরা দিচ্ছি। স্যার একই কথা এনবিআর এর চেয়ারম্যানের। বাংলাদেশ ব্যাংকটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে, গভর্নরগুলো আর হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে রিজাইন করছে, এগুলো আমরা ইমিডিয়েটলি। অন্যদিকে নতুন গভর্নর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত ডেপুটি গভর্নরদের স্ব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে বলেছে অর্থ মন্ত্রণালয়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের 639টি থানার মধ্যে 599টিতে ফের কার্যক্রম শুরু হয়েছে। কিছু থানায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সহযোগিতায় কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। খুলনা মহানগরীর 8 থানায় রোববার সকাল থেকে কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। বিভিন্ন থানা পরিদর্শন করেছেন নৌবাহিনীর খুলনা অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক সহ অন্যান্যরা। থানার কার্যক্রম তো চালু হয়েই গেছে,
এখন যত দ্রুত সম্ভব আমরা জয়েন্ট পেট্রোল করব এবং একসাথে হ্রাস করব, যেসব অপরাধীরা অপরাধ করতেছে কাউকে রেহাই দেওয়া হবে। আমরা তাদেরকে আশ্বস্ত করলাম এবং আপনারা এখানে ওসি সাহেবের কথা শুনলেন, ওনারাও তাদেরকে আশ্বস্ত করছেন এবং ডিউটিতে সবাই তো এসছেন। আসার পরে তাদের যখনই তারা মানে সিনিয়র অফিসার কাউকে দেখেন, তারা তাদের দাবি দেওয়াগুলো উত্থাপন করার চেষ্টা করেন, এটা খুবই স্বাভাবিক। চট্টগ্রাম নগরীর 16টি থানার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। অনেকেই আসছেন সাধারণ ডায়েরি করতে, তবে পতেঙ্গা ও ইপিজেড থানা স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানানো হয়। নারায়ণগঞ্জের 7টি থানার কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানায় সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। ময়মনসিংহের 13টি থানায় শুরু হয়েছে পুলিশি কার্যক্রম। সার্বিক সহযোগিতা করছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা। মৌলভীবাজারের 7 থানায় এবং দিনাজপুরের হাকিমপুর থানায় কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা। টানা 6 দিন বন্ধ থাকার পর আশুলিয়া ও ধামরাই থানায় কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় আশুলিয়ায় থানায় যান ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ। আগামী দিনগুলোতে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা দ্রুত সম্ভব আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। এছাড়া ফরিদপুর, নওগাঁ, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, মোংলা সহ বিভিন্ন থানায় সীমিত পরিসরে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক। আওয়ামী লীগের রাজনীতিতে খুন এবং সন্ত্রাসের রাজনীতি উল্লেখ করে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার বিকালে নাটোরের নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় দাবি করেন তিনি। নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে জনসভায় জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুলু বলেন, ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে দাবি করেন দুলু। ট্রাফিক ব্যবস্থা, বাজার মনিটরিং সহ বিভিন্ন কাজে নিয়োজিত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক। রাজধানী কারওয়ান বাজার এলাকায় রোববার আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এই কাজে অংশ নেন। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং সহ নানান কাজে কর্মরত শিক্ষার্থীদের মাঝে পানি ও খেজুর বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এ সময় আইএফআইসি কর্মকর্তারা বলেছেন, আগামী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে তাদের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। তাদের হাত ধরেই দেশ দুর্নীতিমুক্ত হবে এবং শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।